এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজের উপরে। আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আলোচনা করব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাকচুয়ালি কত প্রকারের হয় এবং কি কি বাইন্ডার দিয়ে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করতে পারবো এবং ওটা ব্যবহার করে কি করে কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে পারবো, সব আমরা আজকে এখানে শিখব খুবই সহজ উপায়। তো এর আগে আমাদের আলোচনা টপিক ছিল কি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং অ্যাডজেক্টিভ ক্লজের উপরে একটা সম্পূর্ণ ডিসকাশন আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা মেনলি আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজের উপরে। তো তো অ্যাডভার্বিয়াল সাধারণ জিনিস আমরা এখন আলোচনা শুরু করি, যে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি কি। ক্লজের কথা যখন এসছে তার মানে ভেবে নিতে হবে ওখানে সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্বে কাপল বোঝাচ্ছে, তাই না? আর যদি বলি যে অ্যাডভার্বিয়াল বা অ্যাডজেক্টিভ বা নাউন, এই সমস্ত কি এরা সব সব কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের অংশ, তাই না? ডিপেন্ডেন্ট ক্লজের অংশ, অথবা এরা সাব ক্লজের অংশ। আর সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার শর্ত কি, যে সাবজেক্ট ভার্বের একটা বাইন্ডার হবে, বাইন্ডার থাকবেই, তাই না? তো আজকে আমরা শিখব যে অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাকচুয়ালি কত রকমের হয়। এখানে দেওয়া আছে, দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ টোটাল আমরা দেখতে পাবো 10 রকমের। টাইম, প্লেস, রিজন, রেজাল্ট, পারপাস, কন্ডিশন, কন্ট্রাস্ট, কম্প্যারিজন, ম্যানার এবং এক্সটেন্ট। এই 10 রকমের অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা এখানে দেখতে পাবো এবং আলোচনা করব। কীরকম, যে এক তো সাবজেক্ট ভার্বের কাপল থাকবেই, তার আগে এমন কোন কোন বাইন্ডার যুক্ত হলে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বলবো, বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বলবো, বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বলবো। আমরা আজকে এই বাইন্ডারটা নিয়ে আজকে ডিসকাশন করব। এর আগে যেটা বলেছিলাম যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুটো ক্লজের বাইন্ডার কি প্রায় একরকমের ইউজ হয়, কি WH ওয়ার্ড এবং ড্যাট, তাই না? কোনো কোনো ক্ষেত্রে ইউফ হয়, কিন্তু আমরা এখানে দেখব যে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বাইন্ডার ইউজ হয়। এখানে WH তো আছেই, তার সঙ্গে আরও বহু বাইন্ডার আছে। কেন দেখো তো, এখানে তো 10টা তো ভাগই বলছে, তাই না? প্রত্যেকটা ভাগে যদি আলাদা আলাদা করে 2-3টা যদি বাইন্ডার ইউজ হয়, তো অলরেডি আমরা কটা পাচ্ছি, প্রায় 30টা বাইন্ডার এখানেই পেয়ে যাচ্ছি। তো আমাদের পরীক্ষার জন্য কি এটা ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য আমাদের পরীক্ষাতে বেশিরভাগ কী আসে, যে দুটো সেন্টেন্সকে দিয়ে দিল এবং দুটো সেন্টেন্সকে দেওয়ার পরে তোমাকে বলে দিবে যে দুটো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করো। এবার উল্লেখ করে দিবে আর কি, যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে, বা উল্লেখ করে দিবে নাউন ক্লজ দিয়ে, বা উল্লেখ করে দিবে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। তো নাউন ক্লজ দিয়ে আর অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে উল্লেখ করে দিলে এটা সহজ, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি বলে তো অ্যাডভার্বিয়াল ক্লজের বাইন্ডার প্রচুর এবং প্রত্যেকটা বাইন্ডারের আলাদা আলাদা ব্যবহার আছে। তো আমাকে প্রত্যেকটা বাইন্ডারের একটা ব্যবহার শিখতে হবে। তো চলো আমরা ডিসকাশন শুরু করি। তার আগে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে সাধারণ একটা আইডিয়া নিই। এটা সাধারণ আইডিয়াতে বলতে চাই যে যে অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্ব কাকে বলছি, তারপর আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলছি, আর তারপর আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলছি। এই তিনটার মধ্যে পার্থক্য কী, এটা আমরা একটু হালকা করে দেখব, যাতে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝতে খুব সুবিধা হয়। আমি যদি একটা লাইন লিখি, সাপোজ আমরা একটা সেন্টেন্স লিখলাম কি, যে পলিউশন ওয়াজ নট নন দেন। তো আমরা এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বকে কীভাবে বের করব, বলো তো কীভাবে অ্যাডভার্ব বের করা যায়? আমরা এর আগে শিখেছিলাম যে নাউনকে বের করতে গেলে আমাকে কী করতে হবে, ফাইনিট ভার্বকে হু, হট আর হোম দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না? তারপরে আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কী বললাম, যে অ্যাডজেক্টিভ আমাকে দেখতে হবে যে ওয়ার্ডটা ব্যবহার হয়েছে বা যে ফ্রেজটা ব্যবহার হয়েছে সেটা নাউন সম্পর্কে বলছি কিনা। কিন্তু অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? তো অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে আমাদের কাছে 4টা অস্ত্র রয়েছে। সেই অস্ত্র কী কী বলো তো? সেটা হচ্ছে কি, যে ফাইনিট ভার্বকে আমাকে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, তারপরে হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, আর না হলে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, আর না হলে ফর হট দিয়ে কোশ্চেন করতে হবে। এগুলোর যদি অ্যান্সার বের হয়ে যায় তাহলে আমাকে চোখ বন্ধ করে ভেবে নিতে হবে ওটা কী আছে, ওটা অ্যাডভার্ব আছে। এগুলোর অ্যান্সার যদি সিঙ্গেল ওয়ার্ডে বের হয় তাহলে অ্যাডভার্ব ওয়ার্ড আছে। যদি এগুলোর অ্যান্সার তোমার ধরো যে মোর দ্যান ওয়ান ওয়ার্ড বের হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি এগুলোর অ্যান্সার বের করতে গিয়ে যদি আমরা সাবজেক্ট ভার্বকে সাথে পেয়ে নিই, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বোঝা গেল কোনো সেন্টেন্সকে অ্যাডভার্বকে খোঁজার জন্য সবথেকে সহজ উপায় এবং সবথেকে প্রধান উপায় হচ্ছে আমাকে সেই সেন্টেন্সের ক্লজের ক্ষেত্রে ফাইনিট ভার্বকে, মানে প্রিন্সিপাল ক্লজের ফাইনিট ভার্বকে, আর অন্যান্য ক্ষেত্রে ফাইনিট ভার্বকে আমরা হয়ার দিয়ে কোশ্চেন করবো, হয়েন দিয়ে কোশ্চেন করবো, হাউ দিয়ে। আমরা এখানে দেখো হাউ দিয়ে, মানে এখানে কোশ্চেন করে তো
কিসের অ্যান্সার বেরোচ্ছে, যে পলিউশন ওয়াজ নট নন, জানা ছিল না। আচ্ছা কখন, কখনটা দেখো তো, আমি শুধু হোয়েনের অ্যান্সার কী দিচ্ছে বলো তো, শুধু দেন দিচ্ছে না, কারণ এটা সিঙ্গেল ওয়ার্ড আছে, তখন এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, আবার এই সেন্টেন্স যদি আমি এভাবে লিখতে চাই যে পলিউশন ওয়াজ নট নন ইন দোজ ডেজ। এবার এখানে খেয়াল করে তো যে পলিউশন জানা ছিল না কখন, তো কখন অ্যান্সার এই পুরোটা আসে, দেখো এটা হয়নের অ্যান্সার আসে না, এই দেনটাকেই আমি দেখো করেছি একটু এলাবোরেট করে লিখেছি, তাহলে হয়নের অ্যান্সার আসছে, তার মানে কি ও অ্যাডভার্ব, একটু আগে বললাম। আর অ্যান্সারের ভিতরে কটা ওয়ার্ড আছে, 1 2 3, মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়ে গেল, তো মোর দ্যান ওয়ান ওয়ার্ড হওয়া মানে ওকে কী বলবো আমরা, ফ্রেজ। তাহলে এখানে দেখো এই একই ওয়ার্ডকে আমরা কীভাবে ফ্রেজে পরিণত করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি অ্যাডভার্ব ওয়ার্ড আর অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পার্থক্যটা। এবার আমরা ক্লজে আসি। ক্লজের ক্ষেত্রে দেখো যদি এই বাক্যটাই লিখতে যাই কীভাবে লিখতে পাবো আমরা, যদি আমরা এই বাক্যটাকেই যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখছি, দেখো পলিউশন ওয়াজ নট নন হোয়েন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর। বাক্যটা দেখো ভালো করে, কি দেখো তো, পলিউশন জানা ছিল না কখন, যখন আমার দাদুর জন্ম হয়েছিল। তো মিনিমাম ধরো যে আমি 1950-এর কথা বলছি সাপোজ, তো দেখো তো এইটুকু আমাকে হয়নের অ্যান্সার দিচ্ছে না, দেখো তো। আর হয়নের অ্যান্সার মধ্যে দেখো কী পেয়েছি, মাই গ্র্যান্ডফাদার একটা সাবজেক্ট আর ওয়াজ একটা ভার্ব, তাহলে ক্লজ পেয়ে গেছি। এক তো আমি এখানে ক্লজ পেয়ে গেছি, আর দ্বিতীয়ত এই অ্যান্সারটা আমাকে হয়ন দিচ্ছে, তখন এটা আমাদের কী হয়ে গেলো, অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো খুব গভীরভাবে, ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। এবার এখানে দেখো তো, এখানে হয়েন যে ওয়ার্ডটা আছে, হয়েন শুধু বলে নয়, যে কোনো WH ওয়ার্ড ভালো করে দেখো দুটো করে মিনিং থাকে। এই হয়েনের মানে কি হয়, কখন, আবার হয়না মানে কি হয়, যখন। তাহলে অ্যাকচুয়ালি মিনিংটা কখন কি দাঁড়ায়, তো আমরা দেখবো সেন্টেন্সে যদি জিজ্ঞেস চিহ্ন থাকে তাহলে ওর মানে হয়ে যাবে কখন, সেন্টেন্সে জিজ্ঞেস চিহ্ন নাই তার মানে ওর মানে হয়ে যাবে যখন। প্রত্যেকটা WH ওয়ার্ড নিয়ে এই গল্প রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি আমরা বলতে যাই, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা কোথায় ব্যবহার করি, যে দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি, তাই না। তো আমরা বলতে যে অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাকচুয়ালি কত রকম করে আমরা দেখতে পাই সাধারণত। তো একটু আগে আমরা আলোচনা করলাম যে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত কত প্রকার দেখতে পাই। সাধারণত দেখো আমরা 10 প্রকার দেখতে পাই। কি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, তখন ক্লজও হবে, রিজন, রেজাল্ট, পারপাস, কন্ডিশন, কন্ট্রাস্ট, কম্প্যারিজন, ম্যানার এবং এক্সটেন্ড। আর সবটারই দেখো কোন বাইন্ডার প্রয়োগ করলে আমরা টাইম বোঝাই, কোন বাইন্ডার প্রয়োগ করলে প্লেস বোঝাই, কোন বাইন্ডার প্রয়োগ করলে রিজন বোঝাই, এগুলো সম্পূর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, ধৈর্য নিয়ে দেখো, আমি 100% নিশ্চিত তোমাদের আর কোনো ডাউট থাকবে না অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। চলো একদিক থেকে আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম যে ভাগটা রয়েছে, কি বলতো, প্রথম যে ভাগটা রয়েছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। এটা টাইম নিয়ে আলোচনা করি। টাইম মানে কি বলতো, এটা সবসময় আমাকে হয়নে উত্তর দিবে, তাই না, সবসময় আমাকে এটা হয়নে উত্তর দিবে, তাই তো, হয়নে উত্তর দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা টাইম বুঝলাম যে হয়নে উত্তর দিবে, তেমন ও অ্যাডভার্ব, ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে আর কোন কোন বাইন্ডার আছে, যে যে সাবজেক্ট ভার্বের আগে যে বাইন্ডারটা ইউজ হয়েছে সেই বাইন্ডার দেখে আমরা অটোমেটিক বুঝতে পারবো, বা ওই বাইন্ডারকে প্রয়োগ করে আমরা এই টাইম এর মাধ্যমে দুটো সেন্টেন্সকে যুক্ত করব। তো দেখো কী কী বাইন্ডার রয়েছে, দেখো হোয়েন, হোয়েল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, অ্যাজ সুন, এগুলো কী বলো তো, এগুলো সব বাইন্ডার। তার মানে আমাকে যদি কিছু টাইম ক্লজ দিয়ে যুক্ত করতে হয় তাহলে এগুলোকে আগে রাখবো, তারপরে আমি সাবজেক্ট ভার্ব রেখে সেন্টেন্সটাকে কী করবো, কমপ্লেক্সে পরিণত করব, তাই না। এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, দেখো প্রথমে বলছে কি, হিট দ্য রড হোয়াইল ইট ইজ হট। কখন রড মানে আমাকে রডটাকে মারতে বলছে, যখন এটা গরম। তো দেখো এক সাবজেক্ট ভার্ব, তার মানে ক্লজ, তার আগে আবার হোয়াইল এসছে, এই হোয়াইলটা আমার কী বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, তার মানে কি অ্যাডভার্ব, তাই না। তো বিষয়টা দেখো, এটা যদি বাক্য তোমাকে যদি জয়েন করতে বলতো তাহলে এভাবে থাকতো, দেখো হিট দ্য রড একটা সেন্টেন্স, তারপরে দেখো ইট ইজ হট, বা দুটো সেন্টেন্স দিয়ে দেওয়া হলো। এবার তোমাকে বলা হলো যে এই দুটো সেন্টেন্সকে তুমি কমপ্লেক্সে যুক্ত করো। যদি কিছুই না বলে তাহলে তুমি যে কোনো যুক্ত করতে পারো, কিন্তু অনেক সেন্টেন্স আছে যেটা অ্যাডভার্ব ছাড়া হবে না, অনেক সেন্টেন্স আছে নাউন ক্লজ ছাড়া যুক্ত হবে না, অনেক সেন্টেন্স আছে অ্যাডজেক্টিভ ক্লজ ছাড়া যুক্ত হবে না,
তাই না? তো উল্লেখ করে দেয় অনেক সময় যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যুক্ত করো, আর অনেক সময় উল্লেখ করে না। তো উল্লেখ না করলে কিন্তু বেশি মানে সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রে, তুমি যেটা দিয়ে করতে পারো, কিন্তু যখন উল্লেখ করে দিবে তখন একটু কঠিন হয়ে যায়, কারণ তোমাকে সেটা দিয়েই প্রয়োগ করে তোমাকে যুক্ত করতে হবে, নাহলে কিন্তু কী হয়ে যাবে, বাক্য ভুল হয়ে যাবে। তারপরে দেখো অনেক উদাহরণ রেখেছি, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, লিঙ্কে যাও, লিঙ্কে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে যুক্ত হবে, পিডিএফটা পেয়ে যাবা। ভালো করে দেখো এখানে এই উদাহরণগুলো। ওয়েট, অপেক্ষা করো, কতক্ষণ অপেক্ষা করবো? টিল দ্য রেন স্টপ, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থামবে। তারপরে ডু ইট, এটা এখনই করো, কখন করবো? বিফোর ইউ ফরগেট, তোমার ভোলার আগে। দেখো কী হবে, আমরা এই সমস্ত বিফোর, টিল, আনটিল, সিন্স, বাইন্ডার প্রয়োগ করে আমরা দুটো বাক্যকে যুক্ত করেছি, অথবা একটা বাক্যের মধ্যে কীভাবে ওই বাইন্ডারটা ব্যবহার হচ্ছে, তাই না? তো আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, তাহলে এখানে কিন্তু একটাই ক্লজ বোঝাচ্ছে, এখানে শুধু এটা ক্লজ নেই, এখানে তো ক্লজ ইউজ হয়নি আর কি। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড, এখানে ক্লজ রয়েছে। দ্য স্টুডেন্ট স্টুড আপ, এখানেও ক্লজ রয়েছে। তাহলে এখানে তোমার বাইন্ডার মানে এখানে বাইন্ডার কোনটা? এটা, তাহলে এটা সাব ক্লজ। অ্যাজ সুন অ্যাজ টাইম বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে রয়েছে আমাদের প্লেস। প্লেস কথার অর্থ আমরা বুঝতে পারছি। প্লেস মানে কি, আমাকে দেখো হোয়ার দি অ্যান্সার হবে, হোয়েন এভার বা হোয়ার এভার বা হোয়েন্স। হোয়েন্স মানে মানে যেখান থেকে আর কি। এখানে দেখো কীভাবে প্রয়োগ হয়েছে, লিভ দ্য বুক, বইটা ছাড়ো, কোথায়? হোয়ার ইট লে, যেখানে এটা ছিল। দেখো কীভাবে বাক্যটা ব্যবহার হয়েছে। তাহলে সি মেক্স ফ্রেন্ড, সে বন্ধু তৈরি করে, কোথায় বন্ধু তৈরি করে? যেখানে সে যায়, তাই না? দেখো কীভাবে আমরা অ্যাডভার্বিয়াল প্লেসকে আমরা কীভাবে আমরা ব্যবহার করছি। ইউ ক্যান পুট দ্য ব্যাগ, তুমি ব্যাগটা রাখতে পারো, কোথায়? হোয়ার এভার ইউ লাইক, যখন যেখানে তোমার ইচ্ছা। 4-5 এগুলো উদাহরণগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো আমাদের কাছে এক্সাম্পল রয়েছে, রিজন। রিজন মানে কারণ। যদি বাইন্ডার আমরা অ্যাজ দেখতে পাই, বিকজ দেখতে পাই, সিন্স দেখতে পাই, ড্যাট দেখতে পাই, তাহলে আমাকে রিজন বোঝাচ্ছে। অথবা যদি আমার মনে হয় যে দুটো সেন্টেন্সকে আমাকে রিজন বা কজ বোঝাচ্ছে এই হিসাবে যুক্ত করতে হলে, তাহলে আমাকে এগুলো বাইন্ডারের সহযোগিতা নিব, ঠিক আছে? তাহলে হি ওয়াজ সিক, তাহলে অ্যাজ হি ওয়াজ সিক হি কুড নট প্লে, ঠিক আছে? কেন সে খেলতে পারেনি? কারণ সে অসুস্থ ছিল। হি ডিড ইট, সেটা করেছিল, কেন করেছিল? বিকজ হি ওয়ান্টেড টু, সেটা চাইছিল। আই এম গ্ল্যাড, আমি খুব খুশি, কেন? দ্যাট ইউ লাইক দ্য গিফট, তুমি গিফটটা পছন্দ করেছো, তাই না? তারপর রেজাল্টটা দেখো, রেজাল্ট ইফেক্টটা দেখো। তো এখানে যদি আমরা মনে হয় যে কোনো আমাকে রেজাল্ট বোঝাচ্ছে, তাহলে দেখো আমরা সো ইউজ করব, সো ড্যাট ইউজ করব, আর সাচ ড্যাট ইউজ করব। দেখো সি রান সো ফাস্ট দ্যাট সি ওন দ্য রেস, একটা ক্লজ, দুটো ক্লজ, ঠিক আছে? তারপরে দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্পিক। দেখো এগুলো আমি উদাহরণ বেশি করে রেখেছি, কেন? তোমরা উদাহরণটা তুমি যদি এক্সাম্পলগুলো তুমি যদি পড়ো কিনা পড়ো, তোমার মধ্যে একটা ওভারঅল সেন্স ক্রিয়েট হবে, যে সেন্সের মধ্যে দিয়ে তুমি সহজেই জয়নিং করতে পারবে, ঠিক আছে? আর আমরা এখানে কয়েকটা প্র্যাকটিস অবশ্যই করব, শেষের দিকে প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে? পারপাস দেখো, যদি পারপাস কোনো উদ্দেশ্য বোঝায়, ইন্টেনশন বোঝায়, তাহলে আমরা ড্যাট, সো ড্যাট, ইন অর্ডার ড্যাট, লিস্ট এগুলো ব্যবহার করবো। দেখো উই রিড, কেন? ড্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি। টেক কেয়ার, যত্ন নাও, কেন? সো ড্যাট ইউ হ্যাভ নো রিজন টু রিগ্রেট, ঠিক আছে? পস্তাবার কোনো কারণ না থাকে। তারপর দেখো কতগুলো উদাহরণ আমি দিয়েছি, অবশ্যই পড়ে নিবা। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, ওই জন্য আমি এটা অত ডিটেলসে যাচ্ছি না। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে আবার কমেন্ট সেকশনে জানাবে, দুজন পড়লে আরও ক্লাস নিয়ে আসবে এর উপরে। তারপর দেখো কন্ডিশন, শর্ত। শর্ত যদি বোঝাই, আমাকে মনে হয় যে দুটো সেন্টেন্স শর্ত দিয়ে যুক্ত করা যাচ্ছে বা শর্ত বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের বাইন্ডার ইউজ করবো। দেখো ইফ, ইন কেস, আনলেস, ওয়েদার, প্রোভাইডেড, এগুলো। দেখো ইউ ক্যান লিভ ইট, তুমি এটা ছাড়তে পারো। ইফ ইউ লাইক, যদি তোমার পছন্দ হয়। আই উইল কাম, আমি আসবো। শর্ত কি? ইন কেস আই হ্যাভ টাইম, যদি আমার কাছে সময় থাকে। তারপর দেখো 4-5 উদাহরণগুলো অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? তারপরে দেখো কন্ট্রাস্ট, কনসেশন, যদি আমাকে অপোজিট বোঝায়, যদি বিপরীত সেন্স যদি বোঝায়, তাহলে দেখো কি আমরা দো ইউজ করবো, অল দো ইউজ করবো, ইভেন ইফ ইউজ করবো, হোয়ার এভার ইউজ করবো, হোয়াট এভার ইউজ করবো। না, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, দেখো দুটো ক্লজের মধ্যে কী বলছে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে। অল দো হি স্পোক দ্য ট্রুথ নোবডি বিলিভড হিম, দেখো দুটো ক্লজের মধ্যে কী করছে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তাহলে আমি দেখতে পাই যে আমাকে দুটো সেন্টেন্স দিয়ে যুক্ত করতে বলেছে, আর দুটো সেন্টেন্সের মধ্যে আমি পরস্পরে দেখো কন্ট্রাস্ট বুঝতে পারছি, তাই না? বিপরীত বুঝতে পারছি, তাহলে আমরা এই ধরনের ক্লজের এই ধরনের আর কি বাইন্ডারের সহযোগিতা নিব, ঠিক আছে? তার 8 নম্বর দেখো কম্প্যারিজন। কম্প্যারিজন যদি আমাকে বলে যে দুটো সেন্টেন্সের মধ্যে আমাকে কম্প্যারিজন বোঝাচ্ছে, তো এই সমস্ত কী করবো? বাইন্ডার যুক্ত করে দুটোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে পারবো। যেমন দেখো হি ইজ অ্যাজ ডাল অ্যাজ হি ইজ লেজি, ঠিক আছে? তো হি ইজ আর হি ইজ, এই দুটো হি ইজের মধ্যে দেখো কী করছে? যে লেজিনেসকে কম্পেয়ার করছে। আই এম নট সো ফুলিশ অ্যাজ ইউ থিঙ্ক, তুমি যেটা মনে করো আমি ততটা নয়, বোকা নয়, ঠিক আছে? বাকি 3, 4, 5 এগুলো উদাহরণগুলো পড়ে নেবা। পিডিএফগুলো অবশ্যই প্রোভাইড করা হবে। এখানে নিচের লিঙ্কে ধরো একটা টেলিগ্রামের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা যুক্ত হও, পিডিএফটা পেয়ে যাবে।
9 নম্বর দেখো যদি আমাকে ম্যানার বোঝায়, ম্যানার মানে কীভাবে, হাউ এর অ্যান্সার মানে ম্যানার। তাহলে দেখো তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দু এগুলো দিয়ে যুক্ত করতে পারবো। দেখো ডু করো, অ্যাজ ইউ লাইক যেমন তোমার পছন্দ। সি ফেল সে অনুভব করলো, অ্যাজ ইফ যেমন সি হ্যাড এ ফিভার তার মনে হয় জ্বর আছে, তাই না? তো 3, 4, 5 এগুলো ধারণগুলো সুন্দর করে ধ্যান দিয়ে পড়বা। আমি নিশ্চিত যে তোমার কী হবে, 100% তোমার এরপর কী হবে, এটা ওভারঅল সেন্স ক্লিয়ার হবে। এক্সটেন্ড দেখো, এক্সটেন্ড মানে পরিমাণ, তার কতটা তীব্রতা রয়েছে, তার কত গভীরতা রয়েছে, এগুলো বোঝায়। তাহলে অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ এগুলো দিয়ে বোঝানো যায়, তাই না? তাহলে কীভাবে যুক্ত করবো, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি সি ইজ ইনোসেন্ট, সে ইনোসেন্ট, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাকে ইয়ে দিয়েছে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে। বলো আই মেড মিস্টেক বিকজ আই ওয়াজ টায়ার্ড। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা বলো তো? তো অ্যাডভার্বিয়াল ক্লজটাকে খোঁজার আগে আমরা এটাকে চিহ্নিত করবো কী হিসাবে, সাব ক্লজকে খোঁজার চেষ্টা করবো। আর সাব ক্লজকে খোঁজার আগে বলেছিলাম যে একটা বাইন্ডার থাকবেই, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে। তো সাবজেক্ট ভার্ব তার আগে বাইন্ডার, তার মানে সাব ক্লজ। আর সাব ক্লজ যদি তোমার এটা হোয়ার, হোয়েন, হাউ এগুলোর অ্যান্সার দাও মানে ওটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? তাহলে এখানে বাইন্ডার পেলাম বিকজ, তারপরে দেখো সাবজেক্ট ভার্ব, তো নিশ্চয়ই এটা সাব ক্লজ, তাই না? তো এটা সাব ক্লজ। এবার দেখি এখানে আমাকে দেখো হাউ বুঝাচ্ছে অথবা আমাকে ফর হট বুঝাচ্ছে, কী জন্য, তাই না? তাহলে অটোমেটিক অ্যাডভার্ব হয়ে গেল। আর তার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে কি ক্লজ হয়ে গেল। তার মানে বিকজ আই ওয়াজ টায়ার্ড, এটা তোমার কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর 2 নম্বরটা পেয়ে যাবা, হ্যাভ সাম কফি বিফোর ইউ গো। দেখো বিফোর বাইন্ডার রয়েছে, তখন এইটুকু সাব ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। আই সাইকেল টু ওয়ার্ক, আমি কাজে যাই সাইকেল চালিয়ে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা ভালো। দেখো হোয়েন বাইন্ডার রয়েছে, তারপর সাবজেক্ট ভার্ব, তখন এইটুকু তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। আর পুরোটা হোয়েন অ্যান্সার আসছে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তাহলে 4, 5, 6, 7 এগুলো নিজে থেকে করে নাও, আশা করি পেরে যাবা বুঝতে, কোনো সমস্যা হবে না। দেখো তারপরে আমাদের কাছে কী রয়েছে, তারপরে আমাকে যুক্ত করতে বলেছে যে কীভাবে এটাকে আমরা জয়েন করব, কী দিয়ে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। তাহলে করো তো দেখি, চলো প্র্যাকটিস করি কীভাবে যুক্ত করা যায়। এটা করার আগে এটা করার আগে আমরা আগে যাই যে প্রত্যেকটা বাইন্ডার হিসাবে দেখো এখানে কি করেছি আমি, যে পিডিএফটা রেডি করার সময় কী করেছি, যে হোয়েন, হোয়েল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, অ্যাজ সুন অ্যাজ এগুলো বাইন্ডার দিয়ে আমরা কিভাবে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারি তোমাদের সুবিধার্থে আমি কী করেছি, নিয়ে এসেছি এখানে, যে তোমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্র্যাকটিস করো, যাতে পরবর্তীতে তোমরা এতটা তোমার দক্ষতা হয়ে যায় যাতে তোমরা নিজে থেকে পারো। দেখো এই সমস্ত বাইন্ডার দিয়ে এই 5টা আমরা যুক্ত করবো। দেখো তো, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়েছিল। উই রিচ দ্য প্ল্যাটফর্ম, তাহলে দেখো কখন ছেড়েছিল বলো তো? তো আমরা এখানে বলতে পারি আর কি, কীভাবে বলতে পারি, হোয়েন দিয়ে বলতে পারি, যে হোয়েন উই রিচ দ্য প্ল্যাটফর্ম দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। দেখো এটা হোয়েন দিয়ে কত সুন্দর যুক্ত হয়ে গেল, তাহলে এই হোয়েনটা এখানে কাজে লাগলো। 2 নম্বর দেখো, হি উইল ওয়েট হেয়ার, সে এখানে কি অপেক্ষা করবে, কতক্ষণ, টিল আনটিল ইউ কেম ব্যাক, যতক্ষণ না তুমি ফিরে এসেছো। দেখো তাহলে এখানে আমি আনটিল বাক্যটা প্রয়োগ করলাম, তাহলে এখানে আনটিলটা ফিট খাচ্ছে বেশি, তাই না? দ্য ফাইনাল বেল র্যাং, ঠিক আছে, যে ফাইনাল বেলটা বেজে উঠেছিল। দ্য স্টুডেন্টস রাশড আউট অফ দ্য ক্লাস, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে যে আমি এটা আফটার দিয়ে করতে পারি, কেন, যে দ্য স্টুডেন্টস রাশড আউট অফ দ্য ক্লাস, ক্লাস থেকে বেরিয়েছিল কখন, আফটার দ্য ফাইনাল বেল র্যাং। এবার একটা জিনিস দেখো, এটা যুক্ত করার সময় দেখলাম যে একটা আগে একটা পরে হচ্ছে, আর দেখো দুটোই তোমার ধরো যে পাস্টে যাচ্ছে, তাই না, দুটোই পাস্টে যাচ্ছে। তাহলে এখানে আমাকে আমাকে পাস্ট পারফেক্ট আমাকে নিয়ে আসতে হবে, নাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে আফটার কার পরে, মানে পরে মানে কে, দেখো এখানে আমি দ্য ফাইনাল বেল, এখানে হ্যাড কথাটা উল্লেখ করবো, হ্যাড রাং, তুমি এটা উল্লেখ করতে পারো। আর না হলে তুমি এটা হোয়েন দিয়ে যুক্ত করতে পারো। হোয়েন দিয়ে যুক্ত করলে কোনো সমস্যা নেই, কিচ্ছু চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যখন আমি আফটার যুক্ত করছি, তার মানে কি, দেখো তো আমাকে একটা আগে একটা পরে বোঝাচ্ছে, একটা আগে একটা পরে, তো যেটা আগে ঘটেছে সেটার সঙ্গে আমাকে হ্যাড যুক্ত করতেই হবে, নাহলে সেন্টেন্সটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর, সি হ্যাজ বিন লিভিং ইন দ্য সিটি, সি ওয়াজ এ লিটিল চাইল্ড, তাহলে যখন থেকে সে ছোটো ছিল তখন থেকে ওরা ওখানে ব্যবহার মানে বসবাস করছে আর কি, তাই না? তাহলে এখানে আমরা সিন্স কথাটা ওখানে ইউজ করতে পারবো, সুন্দর করে এখানে ফিট হয়ে যাবে কি, সিন্স, ঠিক আছে? সি হ্যাজ বিন লিভিং ইন দিস সিটি সিন্স সি ওয়াজ এ লিটিল চাইল্ড, দেখো ব্যবহার হয়ে গেল। তাহলে আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলে আমি আমার হোমওয়ার্কটা কী করবো, ফিনিশ করতে পারবো। দেন আই উইল গো টু স্লিপ, তাহলে এটা কী হবে বলো তো? তাহলে এখানে দেনের আগে আমি বিফোরটা ইউজ করতে পারবো না, দেখো বিফোর, তাহলে আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর আই উইল গো টু স্লিপ, ঠিক আছে, আমার ঘুমানো যাওয়ার আগে আমি কী করবো, কমপ্লিট। দেখো কত সুন্দর করে এটা ইউজ হয়ে গেলো এবং জয়নিং হয়ে গেল ইউজ করে। তারপর আমার কাছে বাইন্ডার কীগুলো রয়েছে, দেখো হোয়ার রয়েছে, হোয়ার রয়েছে, হোয়েন্স, এগুলো কীভাবে ইউজ করে বলো তো? একটা উদাহরণ করে দেওয়া আছে, চলো প্র্যাকটিস করি। প্রথম দেখো, হি হাইড দ্য ট্রিজার, মানে ধন সম্পত্তি সে লুকিয়েছিল, ইন এ সিক্রেট প্লেস, একটা গুপ্ত জায়গাতে, নো ওয়ান কুড ফাইন্ড ইট দেয়ার, ঠিক আছে? তাহলে এটা কী দিয়ে যুক্ত করবো বলো তো? তো এটা যুক্ত করবে এভাবে,
তাহলে এটা লিখতে পারি না, নো ওয়ান কুড ফাইন্ড, ইটটা বলতে কি ইট দেওয়ারটা আমি বাদ দিয়ে লিখলাম, ইটে জায়গায় লিখলাম নো ওয়ান কুড ফাইন্ড দ্য ট্রিজার, দ্য ট্রিজারটা আমি লিখে গেলাম, তারপরে লিখলাম, ঠিক আছে, তারপর আমি লিখলাম কি হোয়ার হি হাইড ইট, ঠিক আছে। তাহলে দেখো যুক্ত হয়ে গেল হোয়ার দিয়ে। তারপরে 2 নম্বর, কিপ দ্য বুক ইন দ্যাট এক্স্যাক্ট স্পট, ঠিক আছে, ইউ ফাইন্ড ইট দেয়ার, ঠিক আছে। তাহলে কী বলবো, কিপ দ্য বুক মানে বইটা রাখো এক্স্যাক্ট ওই জায়গাতে যেখান থেকে, মানে হোয়েন্স কথাটা এখানে ইউজ হচ্ছে, হোয়েন্স ইউ ফাউন্ড ইট, যেখানে তুমি এটাকে খুঁজে পেয়েছিলে সেখানে তুমি এটাকে রেখে দাও। এমনি তো হোয়ার দিয়েও হচ্ছে, ঠিক আছে, তুমি যদি এখানে হোয়ার উল্লেখ করো তো সেটা দিয়েও হচ্ছে। সি ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ, সি মেক্স নিউ ফ্রেন্ডস এভরিওয়্যার, তো তাহলে এটা কীভাবে যুক্ত করবো, দেখো, সি মেক্স নিউ ফ্রেন্ডস এভরিওয়্যারটাকে বাদ দিয়ে দিলাম, লিখি হোয়ার এভার সি ট্রাভেল, দেখো বাস, এটা ডিফারেন্ট কান্ট্রিজটা আমি বাদ দিয়ে দিলাম, এভরিওয়্যারটা বাদ দিলাম। দেখো যে সি মেক্স নিউ ফ্রেন্ডস, সে নতুন বন্ধু তৈরি করে, হোয়ার এভার সি ট্রাভেলস, যেখানে সে যায়। তারপরে দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর আমাদের কাছে কী রয়েছে, 4 নম্বর দেখো, দ্য ফেথফুল ডগ ফলোজ হিজ মাস্টার গোজ টু মেনি প্লেস, তার মানে কি দ্য ফেথফুল ডগ ফলোজ হিজ মাস্টার হোয়ার এভার হিজ মাস্টার গোজ, এখানে আমি যুক্ত করে দিই কী বলতো, হোয়ার এভার হিজ মাস্টার গোজ, বাস এটুকু বাদ দিয়ে দিলাম, বা গোজ টু দিলেও হবে, ঠিক আছে, বা আমি গোজ এটুকু রাখলেও হবে। তাহলে 5 নম্বর দেখো, হি মাস্ট রিটার্ন টু দ্য ভিলেজ, হি কাম ফ্রম ড্যাট ভিলেজ, তাহলে হি মাস্ট রিটার্ন টু দ্য ভিলেজ ফ্রম হোয়ার হি কাম, ঠিক আছে, বা বলতে পারি হি মাস্ট রিটার্ন টু দ্য ভিলেজ হোয়ার হি কেম ফ্রম, ঠিক আছে, ফ্রমটা পরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। দেখো তারপরে দেখো আমাদের কাছে কী রয়েছে, তারপরে আমাদের দেখো বাইন্ডার সো দ্যাট সাচ দ্যাট দিয়ে যুক্ত করতে বলি। দেখো হি রান ভেরি ফাস্ট, হি ওন দ্য মেডেল ইজিলি, খুব সুন্দরভাবে এটা আমরা প্র্যাকটিস করলাম একটু আগে, করে নাও। দ্য নাইট ওয়াজ ইনক্রেডিবলি ডার্ক, উই কুড সি অ্যাবসলিউটলি নাথিং, তাহলে দ্য নাইট ওয়াজ সো ইনক্রেডিবলি দ্যাট উই কুড সি অ্যাবসলিউটলি নাথিং, ঠিক আছে, হয়ে গেল। সি দেখো, সি ইজ ভেরি সুইট নেচার গার্ল, এভরিওয়ান লাভস হার কোম্পানি, তাহলে কী হবে এখানে, তাহলে সি ইজ সো সুইট গার্ল দ্যাট এভরিওয়ান লাভস হার কোম্পানি, দেখো হয়ে গেল, খুবই সহজ, ঠিক আছে। পরবর্তী দেখি আমাদের কী রয়েছে, পরে দেখো কন্ডিশন হিসাবে রয়েছে ইফ, ইন কেস, আনলেস, তাই না, ওয়েদার, প্রোভাইডেড, এগুলো রয়েছে। দেখো যুক্ত করি, ইউ মাস্ট হারি আপ আদারওয়াইজ ইউ উইল মিস দ্য স্কুল বাস, তাহলে কী হবে, ইউ মাস্ট হারি আপ, তাহলে এখানে তার আগে আনলেস যুক্ত করে দাও, আনলেস ইউ মাস্ট হারি আপ, তাহলে কি ইউ উইল মিস দ্য স্কুল বাস। ইট মাইট রেন লেটার টুডে, টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, ঠিক আছে, তাহলে টেক অ্যান আমব্রেলা উইথ ইউ ইন কেস ইট মাইট রেন লেটার টুডে, ঠিক আছে। তারপরে 3, 4, 5 তোমরা প্র্যাকটিস করো, না পারলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশানে। দেখো তারপরে আমাদের কী রয়েছে, ভিডিও খুব লম্বা হয়ে গেল। দেখো তারপরে আমাদের কাছে রয়েছে দো, অল দো, ইভেন ইফ, হোভার, দেখো এগুলো যখন আমরা দেখতে পাবো সেন্টেন্স 1, সেন্টেন্স 2 এক অপরের কন্ট্রাস্ট, বিপরীত, তাহলে আমরা কী দিব, তাহলে আমাকে এই ধরনের জিনিস ব্যবহার করবো। যেমন হি ইজ ভেরি রিচ, হি ইজ কোয়াইট আনহ্যাপি, দেখো রিচ থাকা সত্ত্বেও কিন্তু আনহ্যাপি, তো সেটা দেখো দো ইউজ করবো, দো হি ইজ ভেরি রিচ, হি ইজ কোয়াইট আনহ্যাপি। দেখো প্র্যাকটিস করি, 1-2টা প্র্যাকটিস করে নিই। দেখো সি ট্রাইড হার অ্যাবসলিউট বেস্ট, সি কুড নট উইন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে দো দিয়ে দাও, দো বা অল দো, ঠিক আছে। 2 নম্বর, ইট ওয়াজ রেনিং ভেরি হেভিলি আউটসাইড, উই ওয়েন্ট আউট টু প্লে ফুটবল এনিওয়ে, ঠিক আছে। তাহলে দেখো আবার ওই একই জিনিস, দো দাও, দো ইট ওয়াজ রেনিং ভেরি হেভিলি আউটসাইড, যেহেতু খুব বাইরে বৃষ্টি হচ্ছে তবুও আমরা কী করলাম, ঠিক আছে, আমরা ফুটবল খেলতে কোনো রকম করে বের হলাম, তাই না। বাকিগুলো করছি না কেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আশা করি তোমাদের খুব সহজ হবে, এবং খুব সহজভাবে যে পিডিএফটা আছে, পিডিএফটা ভালো করে খেয়াল করলেই তোমাদের সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তবু যদি কোনো সমস্যা থাকে তাহলে মাধ্যমিকের জন্য স্পেশালি আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, আর ওখানে আমরা এই সমস্ত জিনিস কী করবো, ডিসকাশন করবো। আশা করি তোমাদের ক্লাসটা খুব সহজ হয়েছে, সহজ লেগেছে, ঠিক আছে। তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আমি এখানে প্রত্যেকটা বাইন্ডার সব আমি কিছু প্র্যাকটিস সেট দিয়েছি, আর কী বাইন্ডার ইউজ করতে গেলে কীভাবে বাক্য গঠন হয় সেটা আমরা এখানে এক্সাম্পলে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের জন্য এটুকুই থাক, পরের ক্লাসে আমরা আবার প্র্যাকটিস সেট নিয়ে আসবো।